দ্বাদশ শ্রেণীর ছাত্ররা, আজকে রিপ্রোডাক্টিভ ফিজিওলজি এর তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নিষেক বা ফার্টিলাইজেশন। প্রথমে কতগুলো নোটসের স্লাইড দেখাবো, অর্থাৎ কীভাবে উত্তরগুলো খাতায় লিখতে হবে সেইটা, তারপরে ছবি দিয়ে এই জিনিসটাকে বোঝাবো। প্রথমে বলি নিষেক বা ফার্টিলাইজেশন কাকে বলে। পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রীগ্যামেট বা ডিম্বাণুর মিলনকে নিষেক বা গর্ভাধান বলে। নিষিক্ত ডিম্বাণুকে জাইগোট বলে। নিষেক কখন ঘটে? ডিম্বাণু নিঃসরণের বা ওভুলেশনের সময় যৌন মিলন ঘটলে নিষেকের সম্ভাবনা বেশি হয়, কারণ ওভুলেশনের 6-7 ঘন্টার মধ্যে নিষেক না ঘটলে ডিম্বাণু বিনষ্ট হয়। অপরপক্ষে স্ত্রী যৌনাঙ্গে শুক্রাণুর নিষিক্তকরণের ক্ষমতা 48 ঘন্টার মতো। মাসিক চক্রের তৃতীয় সপ্তাহে প্রধানত 14 থেকে 18তম দিনে গর্ভসঞ্চালনের সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার নিষেকের স্থান। নিষেক প্রধানত ফেলোপিয়ান নালীর ঊর্ধ্বাংশে বা অ্যাম্পুলা অংশে সম্পূর্ণ হয়। এবার নিষেক পদ্ধতি। মানুষের নিষেক পদ্ধতিটি নিম্নরূপে সম্পন্ন হয়। প্রথম, যোনিপথে নিক্ষিপ্ত শুক্রাণুর ডিম্বাণুর নিকটে আসা ও গাত্র সংলগ্ন হওয়া। ওভুলেশন পদ্ধতিতে ডিম্বাণু ডিম্বাশয় থেকে নির্গত হয়ে ডিম্বনালীর অ্যাম্পুলা অংশে অবস্থান করে। সঙ্গমকালে কয়টাস যোনিপথে নিক্ষিপ্ত শুক্রাণু পুচ্ছের চলন প্রক্রিয়ায় এবং জরায়ু পেশির ঊর্ধ্বমুখী ক্রমসংকোচনে ও ফেলোপিয়ান নালীর আবরণী কলাকোষের সিলিয়ারি চলন দ্বারা ডিম্বাণুর নিকটে এলে ডিম্বাণু নিঃসৃত ফার্টিলাইজিন এবং শুক্রাণু নিঃসৃত অ্যান্টি ফার্টিলাইজিনের প্রভাবে বা ক্রিয়ায় শুক্রাণু ডিম্বাণুর গাত্র সংলগ্ন হয়। 2 নম্বর হচ্ছে যোগ্য শুক্রাণু দ্বারা ডিম্বাণুর প্রাচীর ভেদ এবং প্রবেশ। ডিম্বাশয় থেকে নিঃসৃত ডিম্বাণুর চারিদিকে দানাদার কোষপুঞ্জ দ্বারা গঠিত করোনা রেডিয়েটা আগেই দেখানো হয়েছে স্তর হায়ালুরোনিক অ্যাসিড ক্ষরণ করে, আগেই বলা হয়েছে আগের ক্লাসে। শুক্রাণু থেকে হায়ালুরোনিডেজ নামক এনজাইম নিঃসৃত হয়ে এই হায়ালুরোনিক অ্যাসিডকে প্রশমিত করে। এই প্রক্রিয়ার সময় অধিকাংশ 300 থেকে 500 শুক্রাণু মারা যায়। পরে শুক্রাণু স্পার্ম লাইসিন ক্ষরণ করে ডিম্বাণুর প্রাচীর ভেদ করে ওহার মস্তক অংশ ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করায়। সঙ্গে সঙ্গে ডিম্বাণুর চারিদিকে নিষেক পর্দার সৃষ্টি হয়, ফলে দ্বিতীয় কোনো শুক্রাণু আর প্রবেশ করতে পারে না। শুক্রাণুর অ্যাক্রোজম থেকে উৎসেচকগুলি খরিত হয়। নেক্সট 3 নম্বর পয়েন্ট হচ্ছে যখনই শুক্রাণু প্রবেশ করলো, আগেও বলেছি, দ্বিতীয় মিয়োসিস বিভাজন দ্বারা ডিম্বাণু প্রোনিউক্লিয়াস ও দ্বিতীয় পোলার বডি গঠন করে। শুক্রাণু প্রবেশের অব্যবহিত পরেই ডিম্বাণু বা সেকেন্ডারি উসাইট দ্বিতীয় মিয়োসিস বিভাজন শেষ করে, ফলে একটি অতি ক্ষুদ্র স্বল্প সাইটোপ্লাজমযুক্ত হ্যাপ্লয়েড দ্বিতীয় পোলার বডি ও অপর একটি বৃহৎ স্ত্রী প্রোনিউক্লিয়াস গঠিত হয়। দ্বিতীয় পোলার বডি ডিম্বাণুর বাইরে ক্রমশ নিক্ষিপ্ত হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পুং ও স্ত্রী প্রোনিউক্লিয়াস গঠন। ডিম্বাণুর মধ্যে প্রবিষ্ট হ্যাপ্লয়েড শুক্রাণু নিউক্লিয়াসটিকে এবং দ্বিতীয় মিয়োসিস বিভাজনের পর জাইগোট গঠনের পূর্বে হ্যাপ্লয়েড স্ত্রী নিউক্লিয়াসটিকে যথাক্রমে মেল ও ফিমেল প্রোনিউক্লিয়াস বলে। জাইগোট গঠন 5 নম্বর পয়েন্ট। দুটি প্রোনিউক্লিয়াস নিকটবর্তী হলে
উভয়ের প্রোনিউক্লিয়াসের সেন্ট্রিওল থেকে অ্যাস্টার বা বেমতন্তু গঠিত হয়। দুটি প্রোনিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় এবং হ্যাপ্লয়েড ক্রোমোজোমগুলি বেমতন্তুর বিষুব অঞ্চলে সজ্জিত হয়ে ডিপ্লয়েড জাইগোট গঠন করে। এরপরে ডিপ্লয়েড অর্থাৎ ফার্টিলাইজেশন হয়ে গেল। ফার্টিলাইজেশনের পরের স্টেপ হচ্ছে ক্লিভেজ, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা অ্যান্ড ইমপ্ল্যান্টেশন। ক্লিভেজ হচ্ছে যে প্রক্রিয়ায় নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট ধারাবাহিক মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে প্রথমে মরুলা ও পরে ব্লাস্টুলা গঠন করে তাকে ক্লিভেজ বা সেগমেন্টেশন বলে। মরুলা জাইগোট মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে যে প্রায় গোলাকৃতি 16 কোষ বিশিষ্ট কোষপুঞ্জ সৃষ্টি করে তাকে মরুলা বলে। মরুলার অন্তস্থ কোষপুঞ্জ থেকে প্রকৃত ভ্রূণকলা সৃষ্টি হয় এবং বহিস্থ কোষপুঞ্জ থেকে ট্রোফোব্লাস্ট গঠিত হয়। ব্লাস্টুলা মরুলা নামক কোষপুঞ্জ পরবর্তী অবস্থায় ফাঁপা বলের মতো যে বহুকোষী গঠন সৃষ্টি করে তাকে ব্লাস্টুলা বলে এবং এর মধ্যবর্তী গহ্বরকে ব্লাস্টোসিল বলে। এই গহ্বরটি তরলে পূর্ণ থাকে এবং ব্লাস্টুলার কোষগুলি বিভেদবিহীন বা আনডিফারেন্সিয়েটেড, মানে প্রতিটি কোষ একই রকম দেখতে। এই বৈশিষ্ট্যকে বলা হয় টোটিপোটেন্সি। গ্যাস্ট্রুলা অবিভেদিত, যখনও কোষগুলোর কাজ ভাগ হয়নি। কোষপুঞ্জ দিয়ে গঠিত ব্লাস্টুলা থেকে এইবার ভাগ হবে কাজ। সৃষ্ট এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম নামক 3টি কোষ স্তরযুক্ত ভ্রূণ বিকাশের গঠনকে গ্যাস্ট্রুলা বলে। ইমপ্ল্যান্টেশন বা রোপণ যে প্রক্রিয়ায় নিষেকে 7-8 দিন পর ব্লাস্টুলা অবস্থাটি জরায়ুর এন্ডোমেট্রিয়াম প্রাচীরে বা স্তরে নির্দিষ্ট স্থানে সমগ্র গর্ভকালীন সময়ের জন্য স্থায়ীভাবে স্থাপিত হয় ও ওই স্থানে প্লাসেন্টা গঠন করে তাকে রোপণ বা ইমপ্ল্যান্টেশন বলে। এবার একটা বাড়তি কথা, অন্য কথা, সেটা হচ্ছে একটোপিক ইমপ্ল্যান্টেশন বা একটোপিক প্রেগনেন্সি কাকে বলে না? ডেভেলপিং এমব্রায়ো অর্থাৎ ব্লাস্টোসিস যদি জরায়ু ছাড়া ফেলোপিয়ান নালী বা উদর গহ্বরে রোপিত হয় তখন তাকে একটোপিক ইমপ্ল্যান্টেশন বলে, আর এইরূপ প্রেগনেন্সিকে একটোপিক প্রেগনেন্সি বলে। এই প্রসঙ্গে বলে রাখি, একটোপিক প্রেগনেন্সি একটা বিপজ্জনক ব্যাপার। আগেকার দিনে যখন সার্জারি ছিল না তখন একটোপিক প্রেগনেন্সির ঘটনা হলে প্রসূতি মাতার মৃত্যু ঘটত। বর্তমানে একটোপিক প্রেগনেন্সি ধরা পড়ে যায়, যান্ত্রিক পদ্ধতিতে ধরা পড়ায় এবং এই একটোপিক প্রেগনেন্সির ভ্রূণটিকে সার্জারির মাধ্যমে বার করে দিতে হয়, তাহলেই প্রাণ বাঁচানো যায়, না হলে আগেকার দিনে এগুলো প্রাণ বাঁচানো যেত না। এবার প্লাসেন্টা বা অমরা। ওভুলেশনের 11 দিনে, ওভুলেশন কখন হলো না? 14 নম্বর দিনে এমব্রায়ো বা ভ্রূণ জরায়ুতে রোপিত হবার পর বৃদ্ধিপ্রাপ্ত এন্ডোমেট্রিয়াম স্তরের কিছু কোষ ও ক্রমবর্ধমান ট্রোফোব্লাস্ট কোষ একত্রে মিলিত হয়ে ভ্রূণ ও মাতৃদেহের মধ্যে যে যোগসূত্রকারী গ্রন্থি রচনা করে তাকে প্লাসেন্টা বা অমরা বলে। প্লাসেন্টা ও পরিণত ভ্রূণের নাভিদণ্ডের মধ্যে রক্ষাকারী বা সংযোগকারী রজ্জুটির নাম হলো অ্যাম্বিলিক্যাল কর্ড। এই কর্ডের মধ্যে জেলির ন্যায় যোগকলাকে বলে হোয়াটনের জেলি। প্লাসেন্টা গঠনে অংশগ্রহণকারী কলা সিনসিটোট্রোফোব্লাস্ট আর সাইটোট্রোফোব্লাস্ট, এরা কোরিওনিক ভিলাই গঠন করে। আর ডেসিডুয়া বেসালিস এন্ডোমেট্রিয়ামের অংশ, এটা কোরিওনিক ভিলাই এন্ডোমেট্রিয়ামের অংশ। প্লাসেন্টা ট্রোফোব্লাস্ট থেকে খরিত হয়। প্লাসেন্টা ট্রোফোব্লাস্ট সেল থেকে খরিত হরমোন এইচসিজি মানে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এবং এইচসিএস হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন। তাহলে প্লাসেন্টা গঠিত হলো কোথায় না? ইউটেরাস বা জরায়ুর গায়ে। প্লাসেন্টা থেকে অ্যাম্বিলিক্যাল কর্ড
কোথায় তৈরি যোগ রক্ষা করে? না বৃদ্ধিপ্রাপ্ত যে এমব্রায়ো তার নাভিরজ্জু, অ্যাম্বিলিক্যাল কর্ডের মধ্যে কি থাকে? বাইরে একটা কভারিং থাকে আর ভেতরে শিরা এবং ধমনী থাকে, আর এই কভারিং শিরা ধমনীর মাঝে একটা জেলির ন্যায় যোগগোলা থাকে, তাকে বলে হোয়াটনের জেলি। জেলির ন্যায় যোগগোলা আমাদের ভিট্রিয়াসিউমের জেলির ন্যায় যোগগোলা, আর প্লাসেন্টা থেকে জেলির ন্যায় যোগগোলা। প্লাসেন্টার কাজ ভ্রূণকে জরায়ু প্রাকারে সংলগ্ন রেখে খাদ্য সরবরাহ করা এবং ভ্রূণের বর্জ্য পদার্থ অপসারণ করা। ধমনী দিয়ে যাবে, মায়ের ধমনী দিয়ে যাবে এবং শিরা দিয়ে বেরিয়ে আসবে, খাদ্য সরবরাহ করবে। একদম পাচিত খাদ্য, মানে খাদ্য সরবরাহ মানে ভাত মুড়ি নয়, যেটা খাচ্ছে সেটা নয়, সেটা পাচিত হওয়ার পর মায়ের ব্লাড থেকে পুষ্টি দ্রব্য সরবরাহ করবে। একবারে খাদ্য সরবরাহ বলতে এখানে পুষ্টি দ্রব্য সরবরাহ করা। প্লাসেন্টার মাধ্যমে মাতৃদেহ থেকে ভ্রূণে গ্যাসীয় আদান প্রদান ঘটে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। প্লাসেন্টার বেরিয়ে হিসেবে কাজ করে, মাতৃদেহ থেকে ভ্রূণের দেহে রোগ জীবাণু প্রবেশ নিয়ন্ত্রণ করে। শুধুমাত্র আইজিজি, ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডি প্লাসেন্টার মাধ্যমে বাধা অতিক্রম করতে পারে। আর এইচ অ্যান্টিবডি হলো আইজিজি টাইপ। প্লাসেন্টা থেকে এইচসিজি এইচসিএস ক্ষরণ করে ভ্রূণের বৃদ্ধি ও পরিস্ফুরণে সাহায্য করে। মনে রাখবে আইজিজি আর এইচ অ্যান্টিবডিটা হচ্ছে আইজিজি। আর এটা খুব গঠনে ছোট বলে, শোনো, ভ্রূণের দেহে আলাদা করে রক্ত তৈরি হয়, মায়ের দেহে আলাদা করে রক্ত তৈরি হয়। এটা হতেই পারে মায়ের ব্লাড গ্রুপ এ হতে পারে, ভ্রূণের ব্লাড গ্রুপ বি হতে পারে। এবার মায়ের রক্ত ভ্রূণের রক্ত কখনো মেশে না, কিন্তু এমন দুর্ঘটনা ঘটবে তখন যখন মা নেগেটিভ হবে, ভ্রূণ পজিটিভ হবে। এটা কীভাবে হয় অন্য চ্যাপ্টারে বোঝানো হবে। এক্ষেত্রে কী হয়, যদি অ্যাক্সিডেন্টালি ভ্রূণের রক্ত মায়ের রক্তে মিশে যায়, তাহলে কী হবে না, মায়ের রক্তের সঙ্গে সঙ্গে আর এইচের একটা অ্যান্টিবডি তৈরি হবে, যেটা দ্যাট ক্যান পাস থ্রু দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার, আইজিজি। তখন সেটা করবে কি, ভ্রূণের রক্তে গিয়ে সমস্যা তৈরি করবে। সেই জন্য আরএইচ নেগেটিভ মা হলে আরএইচ পজিটিভ সন্তান, মানে বাবা যদি আরএইচ পজিটিভ হয়, তার সন্তানের পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। সেক্ষেত্রে আগেকার যুগে মৃত্যু ঘটে যেত, এরকম ঘটলে। বর্তমান যুগে অ্যান্টিবডি, অ্যাডভান্স অ্যান্টিবডি দিয়ে বাঁচিয়ে দেওয়া হয়। এবার প্লাসেন্টা যে এইচসিজি এইচসিএস ক্ষরণ করে ভ্রূণের বৃদ্ধি ও পরিস্ফুরণে সাহায্য করে। এইচসিজি হরমোন দুটো সম্পর্কে বলবো। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন প্লাসেন্টার ট্রোফোব্লাস্ট কোষ থেকে খরিত গ্লাইকোপ্রোটিন জাতীয় এই হরমোন গর্ভাবস্থায় প্রথম 3 মাস ডিম্বাশয়ের কর্পাস লুটিয়ামকে স্থায়ী করে, ফলে প্রজেস্টেরন ক্ষরণ দীর্ঘায়িত হয়, ফলে ডিম্বাণু উৎপাদন বা ওভুলেশন বন্ধ হয়। এ প্রসঙ্গে আগেই বলেছি। গর্ভবতী মায়ের রক্তে এবং মূত্রে এই হরমোনের উপস্থিতি প্রেগনেন্সি টেস্টে ব্যবহৃত হয়। এইচসিজি বা হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন বা কোরিওনিক গ্রোথ প্রোল্যাক্টিন গর্ভাবস্থায় এই হরমোনের প্রভাবে মাতৃস্তনের বৃদ্ধি ঘটে এবং দুগ্ধ উৎপাদনের জন্য প্রস্তুত হয়। আর হচ্ছে রিল্যাক্সিন, গর্ভাবস্থার 6ষ্ঠ সপ্তাহ থেকে এই পেপটাইড হরমোনটির পরিমাণ বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় কর্পাস লুটিয়াম এবং প্লাসেন্টা থেকে ক্ষরণ হয় বলে মনে করা হয়। প্রসবের পূর্বে এই হরমোনের ক্ষরণ সর্বাধিক হয়, কিন্তু প্রসবের পরেই এর ক্ষরণ কমে যায়। রিল্যাক্সিন হরমোন গর্ভাবস্থায় শ্রোণীমণ্ডলী বা পেলভিক লিগামেন্ট শিথিল করে জরায়ুর পেশির সংকোচনে বাধা দেয়, সংকুচিত হতে দেয় না। ফলে জরায়ুর পেশির সংকোচনে বাধা দেয়, জরায়ুর মুখ প্রসারিত করে যাতে প্রসব সহজতর হয়। আর গর্ভাবস্থার মাঝামাঝি সময় থেকে প্লাসেন্টা ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন ক্ষরণ করে। এই তো গেল এই দিকটা। এরপরে দুটো ডেফিনেশন, একটা হচ্ছে মেনার্কি অ্যান্ড মেনোপজ। বয়স সন্ধিকালে বালিকাদের অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত গোনাডোট্রপিক হরমোনের প্রভাবে প্রথম রজস্রাব বা মেনস্ট্রুয়েশন ঘটে। এই ঘটনাকে মেনার্কি বলে। এটা সাধারণত 10 থেকে 11-12 বছর বয়সে হয়। আর যে বয়সে, যেটা হচ্ছে 45 থেকে 50,
রজস্রাব সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তাকে রজনিবৃত্তি বা কাল বা মেনোপজ বলে। বয়ঃসন্ধিকালে পুরুষ এবং স্ত্রী দেহের যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো তোমরা একটু দেখে নেবে। অর্থাৎ পুরুষের যেটা হয় পেশিময় আকৃতি, অর্থাৎ বালক যখন কিশোর হয় তার যে আস্তে আস্তে মেলনেস ক্যারেক্টারগুলো ফুটে ওঠে, গোপদারি হয়, পেশি হয়, তারপরে তোমার যৌনাঙ্গের বৃদ্ধি হয়, কণ্ঠস্বর ভারী হয়, পুরুষের গঠন হয়, যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি হয়, আর আকর্ষণ বাড়ে। তারপরে স্ত্রী দেহের যেমন ত্বকের নিচে চর্বি সঞ্চয়, নারীসুলভ চেহারা, স্তনগ্রন্থির বৃদ্ধি, কণ্ঠস্বর নারীসুলভ এবং কেশোদ্গম, ঋতুচক্র হয়, যৌনাঙ্গে বৃদ্ধি হয়, যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি, পুরুষের প্রতি আকর্ষণ জন্মে। এরপরে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যে টোটিপোটেন্সি বা টোটিপোটেনশিয়াল কাকে বলে। এর আগে একবার উল্লেখ করেছি, জাইগোট বিভাজনের প্রথম পর্যায়ে অর্থাৎ ডিফারেন্সিয়েশনের আগে প্রতিটি অপত্য কোষ সম্পূর্ণ জাইগোটের বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ প্রতিটি কোষই আলাদাভাবে পূর্ণাঙ্গ জীব সৃষ্টি করতে পারে। কোষগুলির এই বৈশিষ্ট্যকে টোটিপোটেন্সি বা এবং কোষগুলিকে টোটিপোটেন্ট সেল বলে। প্ল্যান্ট সেলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই টোটিপোটেন্ট সেল, সেই জন্যই তো প্ল্যান্টের কোনো একটা অঙ্গ থেকে আবার একটা পরিণত গাছ তৈরি করা যায়। এবার মানুষের রজচক্রের দশাগুলো দেখানো হয়েছে, অর্থাৎ প্রথমে হচ্ছে প্রজেস্টেরন প্রত্যাহার, কর্পাস লুটিয়ামের বিনাশ, রজস্রাব হবে। তারপরে FSH, LH, ইস্ট্রোজেন ফলিকলের উৎপাদন বৃদ্ধি, ডিম্বাণু নিঃসরণ আর প্রজেস্টেরন কর্পাস লুটিয়ামের বৃদ্ধি। এটা খুব সরল করে দেখানো হয়েছে, জিনিসটা এত সরল না, একটা জটিল চক্র আমি আগে দেখিয়েছি। এইবার এসো ছবিতে বোঝাই। এই ছবি আগেও দেখানো হয়েছে যে অ্যাম্পুলা অংশে কী হয় না, ফার্টিলাইজেশন হয়। এইখান থেকে স্পার্ম যায়, স্পার্মের সংখ্যা কমতে 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 যায়। ফেলোপিয়ান টিউবের মধ্যে সিলিয়াযুক্ত আবরণী কলা আছে, সিলিয়ার চলনের দ্বারা এবং স্পার্মের লেজের চলনের দ্বারা স্পার্ম এখানে গিয়ে হাজির হয়। তখন যদি এখানে ডিম্বাণু হাজির থাকে, অর্থাৎ উসাইট হাজির থাকে, তাহলেই এটা বা নিষেকটা সম্ভব হয়। দুটো খুব টাইমিং ব্যাপার। ডিম্বাণু ওভুলেশনের পরে 6 ঘন্টা অ্যাক্টিভ থাকে আর স্পার্ম 48 ঘন্টা অ্যাক্টিভ থাকে। এই সময়ের মধ্যে দুটো মিলিত হলে তবে গিয়েই জাইগোট গঠিত হয়। এই যে স্ত্রী, পুরুষ, শুক্রাণু, ডিম্বাণু, নিষেক, ভ্রূণ। তারপর এখানে দেখা যাচ্ছে যে শুক্রাণু কীভাবে প্রবেশ করছে, অর্থাৎ করোনা রেডিয়েটা, জোনা পেলুসিডা, ভাইটালাইন পর্দা, পেরিভাইটালাইন স্পেস, সাইটোপ্লাজম, এখান থেকে হায়ালুরোনিক অ্যাসিড এবং হায়ালুরোনিডেজ, তারপর স্পার্ম লাইসিন, তারপরে যে কোনো একটি স্পার্ম ঢুকবে। এই পরপর স্টেপগুলো দেখানো হয়েছে। স্পার্মের শুধুমাত্র মস্তক অংশটা ঢুকবে আর লেজ অংশটা ঢুকবে না। যখনই একটা স্পার্মের মস্তক অংশ অর্থাৎ 23টা ক্রোমোজোম নিয়ে প্রবেশ করবে, তখন আর দ্বিতীয় কোনো স্পার্ম ঢুকতে পারবে না, কারণ এই ভাইটালাইন পর্দা একদম ইমপারমিয়েবল হয়ে যাবে। নেক্সট, এবার যেটা আগে বলেছি, গৌণ উসাইটের নিকটে শুক্রাণুর আগমন, জোনা পেলুসিডা স্তরে মস্তকের প্রবেশ, প্রোটিনের সাথে অ্যাক্রোজোমের সংযুক্তি, ভাইটালাইন পর্দার দিকে অ্যাক্রোজোমের বৃদ্ধি, শুক্রাণুর মস্তক গৌণ উসাইটের ভাইটালাইন পর্দার মধ্যে সংযুক্তি, গৌণ উসাইটের মস্তকের প্রবেশ। দেখো, প্রাথমিক উসাইট, গৌণ উসাইট প্রথম মিউটিক বিভাজনের পরে, তারপরে গৌণ উসাইট দ্বিতীয় মিউটিক বিভাজন, মেটাফেজ যে স্থগিত হয়ে যায় যখন স্পার্ম জাস্ট এন্ট্রি করবে, তখন দ্বিতীয় মিউটিক বিভাজন হবে এবং পোলার বডি হবে, এবং সঙ্গে সঙ্গে এইটা মেল এবং ফিমেল প্রোনিউক্লিয়াস পরস্পরে দাঁড়িয়ে যাবে এবং পুরো আবার সাজানো হয়ে যাবে মাঝ বরাবর, অর্থাৎ 23 আর 23 46টা এখানে দাঁড়িয়ে যাবে এবং সেলটা বিভাজিত হবে। সুতরাং এই জন্য বলা যায় যে জাইগোট একটা আদর্শ কোষ নয়।
নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় জাইগোট। জাইগোট কি? জাইগোট হচ্ছে ফার্টিলাইজ এগ। জাইগোট ইজ নট এ ট্রু সেল। জাইগোট বিভাজনের পর এই যে ভাগ হতে থাকলো, ভাগ হওয়ার পর পরপর কোষ বাড়বে মরুলা। মরুলার পরের স্টেজ হচ্ছে ব্লাস্টুলা। এই যে মরুলা ভাগ হচ্ছে, তারপরে মরুলার পরে এই যে ব্লাস্টোসিল, এতে ব্লাস্টুলা দশা, আস্তে আস্তে ব্লাস্টুলা দশা হবে। ব্লাস্টুলা এখনও জামলার তৈরি হয়নি, এরপর গ্যাস্টুলা হলে জামলাগুলো তৈরি হবে। এই যে দেখেছো কত করোনা রেডিয়েটা কত মানে সমৃদ্ধ। আস্তে আস্তে মরুলা হলো, এই যে ব্লাস্টুলা হলো, এই অবস্থায় গাঁথবে, তারপর গ্যাস্টুলা স্টেজ আসবে। এই যে সাইটোটোপোব্লাস্ট, সিনসিটিওটোপোব্লাস্ট দিয়ে আস্তে আস্তে কী তৈরি করবে? প্লাসেন্টাটা তৈরি করবে। এই যে প্লাসেন্টা তৈরি করবে এবং কুসুম তৈরি হবে, অ্যামনিওটিক গহ্বর হবে, কোরিয়নিক গহ্বরে অ্যামনিয়ন কোরিয়ন এই নিষেক পর্দাগুলো সৃষ্টি হবে এবং অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে ভ্রূণটা পুরো প্রোটেক্টেড অবস্থায় থাকবে। এটা হচ্ছে প্লাসেন্টার সম্পূর্ণ গঠনটা। এখানে দেখা যাচ্ছে অ্যাম্বিলিক্যাল কর্ড, এগুলো হচ্ছে প্লাসেন্টা, এটা হচ্ছে ধমনী, আর এগুলো হচ্ছে শিরা। এবার এই যে জালক আর এই এমব্রায়োর জালক কোনোটা কিন্তু ডাইরেক্ট রানিং নয়, জাস্ট ব্যাপন প্রক্রিয়া এবং অভিস্রবণ প্রক্রিয়ায়। কখনো ব্যাপন, কোনোটা অভিস্রবণ, কোনোটা সহায়ক ব্যাপন, কোনোটা বা সহজ ব্যাপন, বিভিন্ন পদ্ধতিতে এই দেয়া নেওয়ার কাজটা চলবে। তাই এই রক্ত আর ভ্রূণের রক্ত কখনোই মিশবে না, অর্থাৎ এটা ভ্রূণের রক্ত, এটা মায়ের রক্ত, কখনোই মিশে যাবে না। সেই জন্য দুজনের ব্লাড গ্রুপ আলাদা হতেই পারে, কোনো অসুবিধা নেই। এই যে ভ্রূণ, এই যে এন্ডোমেট্রিয়াম স্তরে এটা বড় প্লাসেন্টা, এই যে অ্যাম্বিলিক্যাল কর্ড, এই দিকেই 9 মাস 10 দিন পুষ্টি পেয়ে এটা আস্তে আস্তে বড় হবে। বড় হওয়ার পর একটা সময়ে হরমোনের প্রভাবে কী হবে না, প্রসব ঘটবে, তাই তো? এই যে এখানে আরও দেখা হয়েছে প্রথমে, কিন্তু এখানে একটা কথা বলি, প্রথম দিকে কিন্তু মাথা উপরের দিকে থাকে, পরে জন্মানোর জাস্ট 2 সপ্তাহ আগে থেকে মাথা 180 ডিগ্রি ঘুরে মাথা নিচের দিকে নামে। যদি কোনো কারণে মাথা নিচের দিকে নামে এইভাবে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু সাধারণ প্রসব হবে না, সেক্ষেত্রে সার্জিক্যালটা একদম কম্পালসারি। এরকম ঘটনা ঘটেও যায়। এটা একটা অবস্থানটা ভালো করে দেখানো হয়েছে, জন্মের আগের অবস্থা। এইবার মায়ের ডিম্বাশয় থেকে রিল্যাক্সিন, ইস্ট্রোজেন, অক্সিটোসিন, এই অক্সিটোসিন হরমোনটা অনেক কাজ। অক্সিটোসিন হরমোন একটা নিউরো হরমোন। কয়টাসের সময় অক্সিটোসিন হরমোন শুক্রাণুর ঊর্ধ্বমুখী চলনে সাহায্য করে, একটা। 2 নম্বর হচ্ছে অক্সিটোসিন হরমোনের প্রভাবে প্রসব সহজতর হয়। প্রসবটা ঘটানোর পিছনে অক্সিটোসিনের একটা কারণ আছে, কারণ জরায়ুগাত্রের রিসেপ্টরকে উদ্দীপিত করে। উদ্দীপিত করে কী করে? সার্ভিক্স এবং সিম্পাইসিস পিভিসে প্রসারণ ঘটায়, তখন প্রসবটা হবে। এটা অক্সিটোসিনের কারণ। জন্মানোর পর বাচ্চা যখন মায়ের দুধ খায়, তখন নিপিলে যে সেন্সেশন হয়, ওই সেন্সেশনের ফলে আবার অক্সিটোসিন ঘটিত হয়, যে অক্সিটোসিনের প্রভাবে দুগ্ধক্ষরণ ঘটে। সুতরাং অক্সিটোসিন একটা নিউরো হরমোন, এর কাজ কিন্তু অনেকগুলো। এই যে একটা অক্সিটোসিনের কারণ, এই যে এই সেন্সেশন যাতে ব্রেন থেকে অক্সিটোসিন ক্ষরণ হচ্ছে, অক্সিটোসিন মিল্ক ইজেকশন ঘটাচ্ছে। প্রোল্যাক্টিন যেমন দুগ্ধ উৎপাদন ঘটায়, অক্সিটোসিন মিল্ক ইজেকশন ঘটায়। তো এই গেল যে ফার্টিলাইজেশন বা নিষেক এবং পরবর্তীর যে বিষয়গুলো, সেই আলোচনাটা এই পর্যন্ত, মানে অ্যাকর্ডিং টু সিলেবাস এই পর্যন্ত। কেমন? তাহলে সকলকে আবার এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত নিয়ে ধন্যবাদ, পরের চ্যাপ্টারে যাও। কেমন?